এখন তিনটে নিউজরুমে আপনাদের সঙ্গে আমি রাজা স্টুডিও থেকে। নিউজরুম থেকে আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে তিনটে নিউজরুম নিয়ে। দীপ আর রাজার সঙ্গে নিউজ ডেস্ক থেকে আমি রয়েছি মথিরা। ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মান বহুতল ভাঙতে গিয়ে পুরকর্মীরা বিক্ষোভের মুখে পড়েছেন। ওই ফ্ল্যাটের বাসিন্দাদের, ওই বাড়ির বাসিন্দাদের ছাদ হারানোর আশঙ্কায় কান্নায় ভাঙলেন মহিলারা। দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হলো পুরকর্মীদের। কয়েকদিন আগে হেলে পড়েছিল ওই বহুতলটি। নজরে আসার পর টনক নড়ে পুরসভার, তারপরই ভাঙার নির্দেশ দেয় কলকাতা পুরসভা। বেআইনিভাবে বহুতল তৈরির অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। ফ্ল্যাটের জন্য অনেক কষ্ট করে টাকা দিয়েছেন, এরপর যদি ছাদ হারাতে হয় তাহলে তাদের সুইসাইড করতে হবে, এই রকম আক্ষেপ করছেন, আশঙ্কা প্রকাশ করছেন ওই আবাসনের বাসিন্দারা। চলে যাব আমাদের দুই প্রতিনিধি সেখানে রয়েছেন। প্রথমে কথা বলবো কৌস্তবের সঙ্গে। কৌস্তব, এখন পুরকর্মীরা ঠিক কি করছেন? একটু আগে আমরা দেখছিলাম পুরকর্মীরা অপেক্ষারত, আর বাড়ির মহিলারা স্পেশালি তারা বাধা দিচ্ছেন, বলছেন যে আমাদের মুচলেখা দিতে হবে, নইলে কিছুতেই ভাঙতে দেব না। দেখো, পুরকর্মীরা এখনো পর্যন্ত তারা অপেক্ষারতই রয়েছেন, কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি আমি তোমাকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ট্যাংরা থানার যারা পুলিশ আধিকারিক রয়েছেন সেই আধিকারিকরা কিন্তু এখানকার যারা আবাসিক রয়েছেন আবাসিকদের সঙ্গে তারা কথা বলছেন। আবাসিকদের সঙ্গে তারা কৌস্তবের সঙ্গে আমাদের যোগাযোগ যান্ত্রিক কারণে সম্ভবত একটু বিচ্ছিন্ন হয়েছে। আবার আমরা কৌস্তবের সঙ্গে কথা বলার চেষ্টা করব, পিসিআর যোগাযোগের চেষ্টা করছে। এই মুহূর্তে কৌস্তব আমাদের সঙ্গে আবার রয়েছে। কৌস্তব, যেখানে থামিয়েছিলাম তোমাকে, একেবারে দেখো আবাসিকদের সঙ্গে কথা বলছে এখানে ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা, এবং যারা আবাসিক রয়েছেন তারা কিন্তু একটাই কথা বলছেন যে তারা মুচলেখা না পেলে তারা এই বাড়ি ছাড়বেন না, তারা ছাদ হারাবেন না, এবং তাদেরকে এই মুহূর্তে কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং তারা যেটা বলছেন, তারা এমনটা বলছেন যে ট্যাংরায় যে ক্রিস্টোফার রোডের যে সবুজ রঙের যে বাড়িটা যে হেলে পড়েছিল, সেই হেলে পড়া বাড়িটা ছিল, সেই হেলে পড়া বাড়ি তারা মানতে নারাজ যে এইখান থেকে তাদের বাড়িটা হেলে পড়েছে, তারা কিন্তু এমনটাই বলছেন। এবং এইখানে দেখো যে আবাসিকরা রয়েছেন তারা কিন্তু এখানে চোখের জলে কি করবেন, কি ভাবছেন আপনারা? বেশ, চোখের জলের কথা তুমি বলছো, শোনানো যাক। চোখের জল, যারা ওখানে বাসিন্দা তাদের উদ্বেগটা ঠিক কোথায়? ঘর ছাড়বো না, যাবো না, কোথায় যাবো আমি? বাচ্চা কাচ্চা নিয়ে আমি কোথায় যাবো? আমার রাস্তা বলো না, আমাকে রাস্তা দাও, আমাকে থাকতে, তবে আমি যাবো। কোথায় যাবো আমি? প্রমোটারের সঙ্গে যোগাযোগ করেছিলেন? না, প্রমোটারের সঙ্গে যোগাযোগ করিনি ভাই। সারা জীবনের সঞ্চয় তো আপনার চলে গেল, মাথায় ছাদ হারা হয়ে গেলেন। एकदम ছাদ হারা, पूरा हेरा गल हम लोग पूरा हेरा गल अभी, हम लोग कुछ ना लौकता अभी। সারা জীবনের সঞ্চয়, আপনাদের সারা জীবনের সঞ্চয় চলে যাচ্ছে। হ্যাঁ, সে তো চলে যাচ্ছে, কিন্তু যাতে ব্যবস্থা করা হয়, মানুষের কোনো অসুবিধা না হয়, ওধারের বাড়ির এধারের বাড়ির যেন ঠিক করে থাকে। এদের ছাদটুকু চলে যাচ্ছে গেলে তাহলে কোথায় যাবে মানুষ? মাথার ছাদই তো চলে যাবে, তাহলে কোথায় যাবে? দুটো বাচ্চা নিয়ে স্বামী কাজ করে ধাবায়, মানে ধাবাতে কাজ করে, কোথা থেকে পাবে? সংসার চালাবে না। সারা জীবনে আজকে हम लोग टालियों बाड़ी में रहता, तब ये बिल्डिंग गिरा, तब लोग खत्म हो जाती रे भाई, खत्म हो जाती। एक तल्ला खोता होती तो ना हम लोग जानी नहीं। इधर पिला जाम करी ना जे আমরা করতে যাব, যে বাবা চলো চলে গেল, আমরা আবারটা ইনকাম করি, প্রমোটার নেই এখন। আমি ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? বেরাবো না, আমরা এখানেই থাকবো, ব্যাস। পুরসভা ওদের ব্যবস্থা করছে, কেন কি ওখানে বাড়িতে লোক আছে, এখানে বাসিন্দা নেই বলে এখানে ভাবছে কি ফাঁকা আছে ভেঙে দেবো, তো অমনি হয় না। এখানে লোক কিনে নিয়েছে পুরো ঘর, যাদের বাড়ি আছে যাদের জায়গা আছে তারা দিয়েছে। আপনি একটু আগে বলছিলেন যে আপনার এখানে নিজের জমি ছিল, আপনার এখানে টালির বাড়ি ছিল এখানে, তাহলে প্রমোটার যখন জমি নিয়েছিল বাড়ি করার জন্য? হ্যাঁ, বাড়ি করার জন্য নিয়েছে। তো আপনারা কাগজপত্র তখন দেখে নেননি সবকিছু? না, মেয়ে से बोलो, देखो मैं बोलबे
দেখো মেয়েটার বলো না কাগজপত্র আমরা বানাতে এই জন্য দিয়েছি, কেন কি পাশের যে বিল্ডিংটা আছে যখন হয়েছে তো আমাদের ঘরে ক্র্যাক এসে গেছিলো, টালি বাড়ি ছিল, ঘেসের বাড়ি ছিল, এখানে ঘেস তো জানেন ওইটার বাড়ি, এখানে টালি বাড়ি সব ছিল। আর আমার পাশে আমার জেঠিমার বাড়ি হয়েছে, দুটো বাড়ি পাশাপাশি হয়েছে, মাঝখানে আমরা ছিলাম, তো মাঝখানে আমাদের মাঝখান থেকে পুরো ক্র্যাক হয়ে গেছে। এবার যখন ক্র্যাক হয়ে গেছে তো এই পাশের বাড়িটা আমাদের মানে হবে বলে মানে প্রমোটিং হবে বলে কথা চলছিল, আমাদের অফার করেছে কি একসাথে করতে গেলে মানে ভালো বড় বিল্ডিং হবে, ভালো হবে, তোমরা দিয়ে দাও, তোমাদের ছোট জায়গায় বিল্ডিং হবে না। তো আমরা ভাবলাম ঠিক আছে দিয়ে দিচ্ছি, আমাদের দুটো ঘর দিয়ে দেবে, আর কি চাই, আমাদের নিজেদের ক্ষমতা নেই কি ওই ভাঙা বাড়িটাকে ঠিক করার, এই জন্য দিয়েছি। আমরা যে দিয়ে যে এত বড় ফাঁসাদে ফেসে যাব সেটা কোনোদিন ভাবিনি। আজকে আমার মা কাচ্ছে, আমার বাবা কাচ্ছে, আমার ভাই কাচ্ছে, আমি কাচ্ছি, আমরা কোথায় যাব? তখন কাগজপত্র যাচাই করে নেননি? কোন কাগজপত্র যাচাই করবে? এখানে কোন কাগজপত্র, যে কাগজপত্র সেইগুলো কোনো কর্পোরেশনের কোনো এখানে লিগাল জমিন না যে মেন কাগজপত্র পাবো আমরা। এখানে নটারি হিসেবে নর্মাল কাগজপত্র যে হ্যাঁ তোমাকে এইটা দেবো, এই দেবো লেখা আছে, ব্যাস। ওইটা নিয়ে পুলিশের কাছে গেলেও কিছু হবে না, ওইগুলো বিশ্বাসের ওপরে দিতে হয় মানুষকে। এখানে ঘর বিশ্বাসের ওপরে তোমাকে দিতে হবে, আর কিছুই করতে পারবে না তুমি। এখানে বিশ্বাসের ওপরে দিয়ে আজকে আমাদের এই অবস্থা, না দিলে আজকে ওই বিল্ডিংটা আমাদের ঘরেই পড়তো, কিন্তু তাও আমরা মারা যেতাম। দুটোতেই আমাদের বিপদ ছিল, মাঝখানে থেকে আমাদের বিপদ। ওই বাড়িটা করে চলে গেছে, ওই বাড়িটা এমন অবস্থা করে দিয়েছে কি আমরা মরে যাব। আমরা যদি পড়ে যেত আজকে, যদি আমরা মরে যেতাম, কেউ আমাদের কি দেখতো? কেউ দেখতো? আজকে আমার মা যে কাঁদছে, আমি কি করবো এখন? কোথায় নিয়ে যাবো আমার মা বাবাকে? একটা মেয়ে রাস্তায় থাকবো মাকে নিয়ে? এরা প্রশাসন এরা কিছু করবে না, আমি বুঝে গেছি। আমরা ছাড়বো না, আমাদের যদি না কিছু করে দেওয়া হয় আমরা কিন্তু এখানেই থাকবো। আমাদের ওপর থেকে নিয়ে যাক, আমাদের মেরে ফেলুক, যা করার করুক, আমি করবো না। सबको मार दे, হ্যাঁ, मार के काट दे, फेंक दे, यहाँ से कोई हिलने वाला नहीं है। শোনাচ্ছিলাম আপনাদের প্রতিক্রিয়া। আমাদের সঙ্গে রয়েছেন এলাকার কাউন্সিলর সন্দীপন সাহা। সন্দীপন বাবু, TV9 বাংলা স্টুডিও থেকে রাজা বলছি। এটা তো এমন একটা অবস্থা যে পুরসভারও বাড়ি না ভেঙে গতি নেই, আর এই বাসিন্দারাও বাড়ি ভাঙতে দেবেন না। এখন আপনারা কি করবেন? দেখুন, বাসিন্দাদের তো বুঝতে হবে যে বাড়িটা যেইভাবে তৈরি হয়ে রয়েছে তাতে পাশের বাড়ির ওপরে একটা বিপজ্জনক প্রভাব ফেলছে, এই বাড়িটাও বিপজ্জনক হয়ে রয়েছে। এখন প্রাণহানি হোক এটা তো আমরা কেউ চাই না, মানুষকে তো বাঁচাতে হবে। তো এই বাড়িটাকে এখন ডেমোলিশন শুরু করে তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গিয়ে দেখবে এবং তারপরের পদক্ষেপ ঠিক করবে, এটা ওইখানকার মানুষকে বুঝতে হবে। এই যাই পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের সুরক্ষিত রাখার জন্য এবং তাদের সুরক্ষাকে মাথায় রেখেই পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা, এটা ওদেরকে বুঝতে হবে এখানে। বেশ, দেখুন, তাহলে একটা বাড়ির বাসিন্দা নয় বুঝলেন, কিন্তু কলকাতার কতগুলো বাড়ির বাসিন্দাকে বোঝাবেন? তার কারণ যেভাবে তৈরি হয়ে রয়েছে অনেক বাড়ি, আপনাদেরই সমীক্ষা রিপোর্টে নাকি শোনা গেছে যে 30-40টা বাড়ি হেলে রয়েছে। ফলে এরপরে যদি পুরসভাকে কোনো কড়া পদক্ষেপ নিতে হয়, এ তো মারপিট লেগে যাওয়ার মতো অবস্থা হবে। সামলাবেন কি করে? এবার দেখুন, বাকিগুলোর ক্ষেত্রে আমি জানি না, এখন যেইটা সিদ্ধান্ত হয়েছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গেছিল এখানে, গিয়ে তারা যেরকম ভাবে গাইডেন্স দিয়েছে সেই অনুসারে কলকাতা পুরসভা তার কাজটা ওখানে করতে গেছে, এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তো টেকনিক্যাল গাইডেন্সই দেবে। সেই গাইডেন্স অনুসারে যদি কাজটা করতে দেয় তাহলে সেইখানকার যারা মানুষ ওখানে বসবাস করছে তাদের জন্যই ভালো, তারাই সুরক্ষিত থাকতে পারবে। তো তাদের সুরক্ষাকে মাথায় রেখে এই পদক্ষেপ। বেশ, তারা বলছেন যে মেয়র সাহেবকে ফিজিক্যালি মানে সশরীরে এসে মুচলেখা দিতে হবে এবং আশ্বস্ত করতে হবে যে পুরসভা বিকল্প বাড়ির ব্যবস্থা করে দেবে। এটা কি সম্ভব? না, এটা তো আপনাকে মাননীয় মহানাগরিকের সাথে কথা বলতে হবে, ওনার হয়তো আর আমি বলতে পারি না। কিন্তু আমরা এখন ওদের সাথে কথাবার্তা বলে ওরা যদি রাজি হয় তাহলে আমরা কাজটা শুরু করতে পারি, এবং শুরু যদি করতে দেওয়া হয় তাতে ওদেরই ভালো হবে, ওদেরই সুবিধে হবে, ওরাই সুরক্ষিত থাকতে পারবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহার সঙ্গে। তিনি বলছেন যে বাড়িটা ভাঙা অত্যন্ত জরুরি, তার কারণ এদের বুঝতে হবে বাড়িটা যদি ভেঙে পড়ে বা পাশের বাড়ি যদি ভেঙে পড়ে তাহলে প্রাণ চলে যাবে। দেখো রাজা, এটা যেমন একটা ঘটনা, সত্যি কথা যে এই বাড়ি যদি হেলে পড়ে বা ভেঙে পড়ে তাহলে এদের মৃত্যু অবধারিত, কিন্তু এরাও যে কথাটা বলছেন সেটাও তো ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ যে আজকে বিশ্বাসের উপরে তারা এই বাড়িটা দিয়েছিলেন, করেছিলেন, তারপর তখনও খুব খারাপ অবস্থায় ছিলেন। এখন তারা যে অবস্থায় রয়েছেন, যে বাড়িতে রয়েছেন, সেটা যদি চলে যায় তাহলে এরা কোথায় যাবেন? খোলা আকাশের নিচে থাকবেন? সেইটুকু তো এরা একটা সিকিউরিটি চাইবেনই, সেই বিষয়টাই বলছেন। সেটা কি
পুরসভার পুরকর্মীরা যারা এসছেন তারা কি আদৌ তাদেরকে আশ্বস্ত করতে পারছেন? সৌভিক রয়েছেন, সৌভিকের সাথে কথা বলবো, আমাদের সহকর্মী। সৌভিক, দেখো, পুরসভার কর্মীদের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো, পুরসভার যারা ডেমোলেস করবার জন্য যেসব লোকেরা এসেছিল, যেসব শ্রমিকরা এসেছিল, তারা কিন্তু তাদের যেসব যন্ত্রপাতি সেগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে মাঠেই বসে রয়েছে। কারণ প্রথম অবস্থায় যখন ডেমোলেস করতে আসে সেই সময় কিন্তু এই যে এই আবাসনে যারা আবাসিক অর্থাৎ যারা কিনেছিলেন তাদের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে যায় এবং সেসব আবাসিকরা কিন্তু আমাদের কৌস্তব দেখালো যে দরজা বন্ধ করে তারা রয়েছে। এবং আমি তোমাকে প্রথমেই দেখাবো দুটো বিল্ডিংয়ের ছবি। অর্থাৎ এই যে বিল্ডিংটি এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে, প্রথম কিন্তু এই বিল্ডিংটি হেলেছিল এমনটাই শোনা যায়। পরবর্তীকালে তার পাশে যে বিল্ডিংটি অর্থাৎ সাদা যে বিল্ডিং, এই এখানেই তো প্রশ্ন, এত বড় একটা বিল্ডিং এর ছবি তুমি দেখাচ্ছ, এটা তো রাতারাতি তৈরি হয়ে ওঠেনি, কি করে সম্ভব হলো তাহলে? এখানে তো বলছেন বাসিন্দারা যে সবটাই বিশ্বাসের ওপরে, কোথাও কোনো নিয়ম মেনে কাজ হয় না এখানে, তার নজরদারিটা কে করবে তাহলে? একদমই তাই, এটাই হচ্ছে বক্তব্য। মানুষদের বক্তব্য হচ্ছে যদি ইললিগাল হয় তাহলে কেন প্রথমে বাধা দেওয়া হলো না, তাহলে তারা ইনভেস্ট করতো না, অর্থাৎ তাদের যে সারা জীবনের জমানো টাকা সেই টাকা দিয়ে তারা ফ্ল্যাট কিনতো না। প্রথম অবস্থায় যদি আটকাতো তাহলে এই বিল্ডিংই তৈরি হতো না। এবং এখানে কিন্তু প্রশ্ন উঠছে যে এরা যদি বেরিয়ে যায় আজকের এই ফ্ল্যাট থেকে, সেক্ষেত্রে যদি ফ্ল্যাট ভেঙে দেওয়া হয় তাহলে এদের বাসস্থান কোথায় হবে? আমি আরেকবার তোমাকে একটা চিত্রটা দেখাবো। এখানে একটি ইট দেওয়া রয়েছে, সেই ইটটা হচ্ছে একটি কোলন, অর্থাৎ এই কোলনটা দিয়েই কিন্তু দড়ি দিয়ে পুরো বিল্ডিংয়ের উপর থেকে নামানো হয়েছে এবং বিল্ডিং যখন হেলবে এই দড়িটা কিন্তু আস্তে আস্তে মাটি টাচ করবে। এবং যেটা পুরসভার কর্মীদের বক্তব্য যে এই দুটি বিল্ডিংয়ের মধ্যে নতুন যে বিল্ডিংটি হয়েছে, যেহেতু এই বিল্ডিংটি ফাঁকা রয়েছে তার জন্য এই বিল্ডিংটাকেই ভাঙা হবে। দুটো বিল্ডিংই ইললিগাল, কারণ দুটো বিল্ডিংয়ের মধ্যিখানে যে ব্যবধান অর্থাৎ যে গ্যাপ সেটা কিন্তু প্রায় 2.5 ফুটের মতো, যেখানে পুরসভার যে নিয়ম সেই নিয়মে কিন্তু কম করে 4 থেকে 5 ফুটের গ্যাপ দেওয়া উচিত। এখানেই অর্থাৎ নিয়মের তোয়াক্কা না করেই এই নির্মাণগুলো তৈরি হয়ে গিয়েছে। আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ সৌভিক। দুয়ারে সরকার ক্যাম্প